সেদিন অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তার মধ্যে আবার বেশ জোরালো শীত। সাংবাদিক হিসাবে বহু জায়গাতে যেতে রাত দিন বিচার করলে চলে না। এমনই একটা কাজের জন্য কিছু বিশেষ খবর জোগাড় করতে মোড়াগাছা যেতে হয়েছিল। কাজ সেরে বাড়ির পথে রওনা দিতে অনেকটা দেরি হয়ে যায়। স্টেশনে গিয়ে দেখি পুরো ফাঁকা স্টেশন, একটাও লোক নেই। স্টেশন মাস্টারের কাছে খবর নিয়ে জানতে পারলাম রাতের শেষ 9টার ট্রেন অনেকটা আগেই চলে গেছে। আমি যখন স্টেশনে পৌঁছাই তখন রাত 10টা পেরিয়ে গেছে। এ তো মহা বিপদ হলো। সারা রাত এখন কোথায় বসে থাকবো? দেখি স্টেশনের বাইরে গিয়ে কোনো খবর পাওয়া যায় কিনা। বুকে কিছুটা আশা নিয়ে এগিয়ে গেলাম স্টেশনের বাইরে। বাইরে বেরোতেই দেখি একটা বয়স্ক লোক তার চায়ের দোকানে ঝাঁপ বন্ধ করার জন্য তৈরি হচ্ছে। দাদা, গোসাইপুরে যাওয়ার শেষ ট্রেনটা মিস করে গেছি। অন্য কোনো উপায় কি গোসাইপুর যাওয়া যাবে? গোসাইপুর যাওয়ার তো এখন আর কোনো উপায় নেই। যে একটা উপায় আছে তা খুবই ভয়ঙ্কর। তাই রাতটাই স্টেশনেই কাটিয়ে দিন। ভোরবেলা ট্রেনেই না হয় ফিরে যাবেন। আমি কথাগুলো শুনে ফিরেই যাচ্ছিলাম স্টেশনের দিকে, কিন্তু শেষের কথাটা শুনে থেমে গেলাম। গোসাইপুরে যাওয়ার রাস্তা আছে অথচ ভয়ঙ্কর, কথাটা ঠিক বুঝলাম না। নৌকা পথে গোসাইপুর যাওয়া যায় বটে, তবে রাতের বেলা তো দূরে থাক। দিনের বেলাতেও কোনো নৌকো ওই পথে যায় না। আর যারা গেছে মরা নদীর বাওড়ে মাছের লোভে, কেউ তাদের গিলে ফেলেছে। কর্পূরের মতো উবে গেছে তারা, আর ফিরেনি। দোকানদারটির কথা যতই শুনছি ততই যেন আমার আগ্রহ আরও বেড়ে যেতে থাকে। যতই হোক সাংবাদিক তো, মনে হলো লুকিয়ে থাকা কোনো খবর যেন আমারই অপেক্ষা করছে। ঠিক কি রহস্য বলুন তো? ওখানে রহস্য কেউ জানে না। যারা জানতে গেছে তারা তো আর ফিরেইনি। নৌকাতে গোসাইপুরই আমি যাব। নদীর ঘাটটা কোন দিকে বলতে পারেন? আপনার কি বাড়িতে কেউ নেই বুঝি? যেখানে ওই পথে কেউ যাওয়ার চেষ্টাও করে না, সেখানে আপনি যেতে চাইছেন? আপনাকে তো বললাম ওদিকে যাওয়া কতটা বিপজ্জনক। আপনি শুধু পথটা বলেন। ওই যে ডান দিকে সরু পথটা দেখছেন, ওখান দিয়ে মিনিট 10 হাঁটলেই নদীর ঘাট পাবেন। তবে আবারও বলছি, প্রাণের মায়া থাকলে ওদিকে যাবেন না। দোকানদারটি আর কোনো প্রতিবাদ করল না। আমি আর কথা না বাড়িয়ে দোকানদারটি দেখানো পথ দিয়ে নদীর ঘাটের দিকে চলতে শুরু করি। সরু নুড়ি বিছানো পথ দিয়ে ঝোপঝাড়ে পূর্ণ রাস্তা দিয়ে কোনো মতে নদীর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু সময় হাঁটার পর বুঝলাম রাতের দিকে এই সময় নদীর ঘাটের দিকে লোক যাতায়াত নেই, কারণ একটাও মানুষ চোখে পড়ল না। মাঝে মাঝে হাওয়াতে দুলে ওঠা লম্বা গাছগুলো যেন জানান দিচ্ছে তারাও অন্তত আছে। বিভিন্ন ভাবনা নিয়ে পৌঁছে গেলাম নদীর ঘাটে। সেখানে পৌঁছেও হতাশ ছাড়া আর কিছুই পেলাম না। একজনকে দেখি নৌকা নদীর ঘাটে নোঙর করার তোড়জোড় করছে। ভাই, তুমি কি আমাকে গোসাইপুরে নিয়ে যেতে পারবে? ওখানে পৌঁছে গেলে কলকাতা চলে যেতে পারবো। গোসাইপুরের নাম শুনেই মানুষটির চোখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। দাদা, আপনি এখানে নতুন মনে হচ্ছে। নইলে এই রাতে মরা নদীর বাওর হয়ে গোসাইপুরে যাওয়ার কথা বলতেন না। মরা নদীর বাউড় মানে? নদীর পথে গোসাইপুরে যেতে হলে মরা নদীর বাওর হয়ে যেতে হয়। ওখানে মাছও পাওয়া যায় প্রচুর, কিন্তু ওখানে গেলে আর কেউ ফেরে না। ওখানে ভয়ঙ্কর কেউ থাকে। ভয়ঙ্কর কেউ মানে? কে থাকে ওখানে? তা জানা নেই কে থাকে, তবে জানতে চাওয়াও ঠিক নয়।
রাতে ওইসব কথা না বলাই ভালো। আপনি বরং এখান থেকে এখন চলে যান, স্টেশনে গিয়ে রাতটা কাটিয়ে দিন। ভোরবেলাতে গোসাইপুর যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। লোকটি আর বেশি কথা না বাড়িয়ে নৌকা নোঙর করে বাড়ির দিকে রওনা দিল। পড়ে রইলাম কেবল আমি একা। বেশ কিছুটা হতাশ হয়েই নদীর কাছেই বাঁশ দিয়ে তৈরি একটা মাস্তুলের ওপর বসে পড়লাম। বুঝতে পারি আজ রাতে গোসাইপুরে যাওয়ার আশা পুরো বৃথা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টা। ধুর, শেষে মনে হচ্ছে এখানে বসেই রাতটা কাটাতে হবে। নদীতে তখন ভরা জোয়ার, জল থই থই করছে। নদীর দিকে তাকিয়ে আছি, হঠাৎ চোখে পড়ল একটা নৌকা মন্থর গতিতে এগিয়ে চলেছে, আর একটা লণ্ঠন নদীর ঢেউয়ের সঙ্গে সঙ্গ রেখে দুলে চলেছে। যেন একটা আশার আলো খুঁজে পেলাম। উঠে গিয়ে চিৎকার করে ডাক দিলাম, এই যে, এদিকে আসুন, গোসাইপুর যাব, বেশি টাকাই দেব, আসুন এদিকে। নৌকাটা যে চালাচ্ছে সে আমার কথা শুনতে পেয়ে নৌকাটাকে এগিয়ে নিয়ে আসতে লাগলো। কিছু সময়ের মধ্যেই নৌকাটা নদীর ঘাটে এসে উপস্থিত হলো। নৌকার দাঁড় হাতে চাদর মুড়ি দেওয়া একটা লোক বসে আছে। গোসাইপুর যাবেন কেন এত রাতে? আমি একজন সাংবাদিক, একটা দরকারি কাজে এখানে এসেছিলাম, আর গোসাইপুরের শেষ ট্রেনটা বরাত খারাপ হওয়ার জন্য মিস করে গেছি। তাই বেশি টাকা লাগলেও আমি দিতে রাজি আছি। আপনি আমাকে ওখানে পৌঁছে দিলে ভীষণ উপকৃত হতাম। আচ্ছা, নৌকাতে উঠে আসুন। আমি ভীষণ খুশি হলাম এটা ভেবে যে রাতটা তাহলে এই নদীর ধারে বসে কাটাতে হবে না। আমি চটপট গিয়ে নৌকাতে উঠে পড়লাম। লোকটি দাঁড় বেয়ে নৌকা চালাতে শুরু করলো। নৌকাতে বসতেই একটা মাংস পচা গন্ধ নাকে এসে ঝাপটা মারে, যেন অনেক দিন আগের পচা মাংস। আচ্ছা, আমি শুনলাম গোসাইপুর যেতে হলে কোনো মরা নদী পেরিয়ে যেতে হয়, আর ওই জায়গাটা নাকি ভালো নয়। আর এটাও শুনেছি ওদিকে গেলে নাকি কেউ ফিরে আসে না। আপনি তো দেখছি ঠিক আছেন। আপনি যখন ওদিকে যান তাহলে নিশ্চয়ই জানবেন ওখানে কি এমন আছে যে সবাই যেতে বা নাম শুনেই ভয় পাচ্ছে। কথাটা ঠিক, ওদিকে গেলে আর কেউ ফিরে না। ওখানে যারা থাকে তারা টেনে নেয় নিজেদের কাছে, আর গেলেই। আচ্ছা, মরা নদী আসতে বেশ কিছুটা সময় লাগবে। তত সময়ে আপনাকে একটা ঘটনা শোনাই, তাহলেই বুঝতে পারবেন। ঘটনা? হ্যাঁ, অবশ্যই বলুন। কয়েক মাস আগের ঘটনা। হরেন আর গোপাল একদিন নদীর ঘাটে রাতে বসে আছে। কদিন ধরে দেখছিস তো মাছ কিন্তু একদম কম পাচ্ছি। আমরা যে মাছ ধরি বা যে মাছগুলো থেকে বেশি টাকা পাই সেগুলো শীতের সময় একটু কম পাওয়া যায়। একটু কি বলছিস? একদমই পাওয়া যায় না। প্রতি বছরের মতো ওই ছোট মাছ ধরেই কাজ চালাতে হবে। ওই ছোট মাছ ধরে আর কত টাকাই বা ইনকাম হয়। এই জন্যই তোকে আগেই বলেছিলাম নেশার জন্য অত টাকা ধার নিস না, পরে দিতে পারবি না। সব রকমের নেশাই তো আছে তোর। কি আর করব, মেয়েদের দেখলে আমি নিজেকে আর সামলাতে পারি না। থাক থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। অন্য কোনো কাজ শুরু করতে হবে। অন্য কোনো কাজ করতে হবে না, চল বরং আমরা মরা নদীর ভাউড়ে যাই। ওখানে বড় মাছ পাওয়া যায় শুনেছি। কি বলছিস গোপাল? ওদিকে কেউ যায় না জানিস তো? আর ওখানে যারা গেছে কখনো ফিরে আসেনি। ওদের খবর নিতে দিনের বেলাতে যারা গেছে তারা শুধু দেখেছে পড়ে আছে ফাঁকা নৌকা।
কিন্তু ওখানে কি আছে তা তো কেউ জানেও না আর দেখেও নি। দেখলেও তো আর কেউ ফিরে আসেনি। চল আজ রাতেই ওখানে যাই। কি বলছিস রে? ওখানে যাবি? কি দরকার বিপদে পড়ার? ঠিক অন্য কিছু করে নেব, অত চিন্তা করিস না। কিছু হবে না, চল না ঘুরে আসি। যদি দেখি কোনো বিপদ আছে ফিরে আসবো তাহলে। হরেনের ইচ্ছে না থাকলেও নিজের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আর গোপালের বারবার বলার পর যেতে রাজি হলো। গোপাল আর হরেন একটা নৌকা নিয়ে রওনা দিল মরা নদীর বাওড়ের দিকে। নৌকা নিয়ে যত ওই পথে যেতে থাকে নদী ততই আরো সরু হতে থাকে। হ্যাঁ রে গোপাল, আমরা ঠিক পথে এলাম তো রে? কথাটা কিছু ভুল বলিসনি, আমারও তাই মনে হচ্ছে। হতে পারে বহুদিন আসিনি, তাই এই জায়গাটা যে পরিবর্তন হয়েছে তা আমরা জানি না। দুজনে মরা নদীর বাওড়ের দিকে যত এগিয়ে যাচ্ছে ততই জায়গাটিতে রাতের অন্ধকারের গাঢ়তা যেন আরও বেড়েই চলেছে, আর সাথে শীতল এক ঠান্ডা চারিদিকে ছড়িয়ে রয়েছে। রজনীগন্ধা আর শিউলি ফুলের গন্ধ চারিদিকে ম ম করছে। এই জায়গাটা কেমন একটা লাগছে যেন, এখান থেকে চলে যায় চল। হরেন বলে চললেও গোপালের চোখ তখন অন্যদিকে চলে গেছে। নদীর পাড়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, দেখতে ভীষণ সুন্দরী। গোপালের মুখটা হাঁ হয়ে রয়েছে। আমার সাথে দেখা না করেই চলে যাবে? এসো, আমার সাথে এসো। রাত যদি চাও মধুর করতে, আসতে হবে আমার সঙ্গে। এত রাতে এতটা খোলামেলা পোশাকে এই নদীর পাড়ে মেয়েটি কি করছে তাই ভাবতে থাকে হরেন। এত রাতে ওই মেয়েটা এখানে এলো কি করে, আর আমাদের ডেকেই বা কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পারছিস না কোথায় ডাকছে? আর সময় নষ্ট করিস না, চল। আমি যাব না, তুই যেতে চাইলে যা। এমন বলিস না বন্ধু, জানি তুই এইসব বিষয় থেকে দূরে থাকিস। আমার সাথে অন্তত চল। তুই তো জানিস এই জায়গাটা এমনিতেই ঠিক নয়। ওই অচেনা মেয়েটার সাথে লালসার জন্য যেতে চাইছিস, এটা কিন্তু একদম ঠিক নয়। সবই তো বুঝতে পারছিস, তাহলে থাক, আমি যাচ্ছি। হরেন ছোটবেলার বন্ধুকে একা যেতে দিতে পারে না। যতই হোক একসাথে বড় হয়েছে দুজনে, সুখে দুঃখে সব সময় একে অপরের সাথেই থেকেছে। তাই বলল, আচ্ছা চল, যাচ্ছি তোর সাথে। জানতাম আমি। কই গো, এসো। কি অত ভাবছ? এই অমাবস্যার রাত যে শেষ হতে চলেছে। হরেন আর গোপাল মরা নদীর এক পাশে নৌকাটা রেখে মেয়েটির পিছনে পিছনে চলতে থাকে। হরেন লক্ষ্য করে মেয়েটি সামনে থেকে দেখতে যেন আরও সুন্দর। একটা মন মাতানো মোহিনী গন্ধ যেন মেয়েটির চারিপাশে ছেয়ে রয়েছে। তুমি এখানে একাই থাকো বুঝি? ভয় করে না? ভয়? ভয় কেন পাবো? এই জায়গাটা তো আমার, এই রাতগুলি আমার। এই যে তুমি এখানে এসেছো, এখন থেকে তুমিও আমার হয়ে যাবে, আমার এই শরীরে। আমি তো তোমার হয়েই থাকতে চাই। কেন যে তোমার সাথে আমার আগে দেখা হয়নি? আমিও তোমাকে ছেড়ে যেতে চাই না। তুমি চাইলেও আর পারবে না। গোপাল চাইলেও যেতে পারবে না মানে? এই সব কি বলছেন? তোমার বন্ধুটির মনে হয় আমাকে পছন্দ হয়নি। ও মেয়েদের থেকে সব সময় দূরে থাকতেই পছন্দ করে, কিন্তু মানুষ হিসাবে খুব ভালো।
ওর এখানে না আসলেও চলতো, কিন্তু আমাকে একা ছাড়বে না, তাই এলো। মেয়েটি একবার বাঁকা চোখে হরেনের দিকে তাকায়। ওই যে আমার ঘর চলে এসেছে। হরেন আর গোপাল দেখে সামনে অন্ধকারে ঢাকা একটা ছোট বাড়ি। বাড়িটা এত অন্ধকার কেন? যে কাজ অন্ধকারেই হবে সেখানে আলোর কি দরকার? মেয়েটি এবার গোপালের হাতটি ধরে। এসো ভিতরে, এসো। তোমার অপেক্ষাতেই ছিলাম অনেক দিন। আজ আমার তৃপ্তি হবে। আমিও খুব খুশি, চলো ভেতরে চলো। হরেন, তুই এই জায়গাতে বস, আমি ভিতরে গেলাম। তুই দেখবি একদিন এই বদ নেশার জন্য বিপদে পড়বি। চেনা জানা নেই এমন একটা অচেনা জায়গায় চলে এলি। ওকে যে আসতেই হতো। আমি কতদিন ধরে একজনের অপেক্ষাতে ছিলাম। হরেন এক কোণে বসে রইল। গোপাল মেয়েটির সাথে একটা ঘরে ঢুকে। গোপাল ঘরের ভিতর গিয়ে দেখে সুন্দরভাবে ঘর সাজানো। ধূপের গন্ধ চারিদিকে ম ম করছে। বসো তুমি ঘাটে। আর দেরি কেন, আসো আমার কাছে। মেয়েটি ধীরে ধীরে গোপালের কাছে এগিয়ে যায়। হঠাৎ তার চেহারা বদলে যেতে থাকে। সুন্দরী চেহারার পিছন থেকে বেরিয়ে আসতে থাকে এক কুৎসিত চেহারা। ভয়ে গোপালের শরীর অবশ হয়ে যায়। তুমি কে? কে তুমি? আমাকে চিনতে পারছিস না? গোপাল আর কিছু বলার আগেই ভয়ঙ্কর চেহারাটি ঝাঁপিয়ে পড়ে গোপালের উপরে। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম। বন্ধুর চিৎকারে হরেনের তন্দ্রা এক নিমেষে ভেঙে যায়। হে কি, গোপাল এমন ভাবে চিৎকার করছে কেন? হরেন দৌড়ে গিয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। দরজা খুলো, দরজা খুলো, উফ, দরজা খুলো। গোপাল, কি হয়েছে তোর? অমন করছিস কেন? এক সময় দরজা খুলে যায়। দরজা খোলার পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখে হরেন। গোপাল খাটের ওপরে পড়ে আছে, চোখ দুটো খোলা। বুক থেকে পেট অবধি যেন ধারালো কিছু দিয়ে চিরে ফেলা হয়েছে। ভিতরে সব নাড়ি ভুড়ি খাটে ছড়িয়ে আছে। আর তার পাশে বসে একটা ভয়ঙ্কর চেহারা সেই নাড়ি ভুড়ি গ্রাসে খাচ্ছে, যেন অনেক দিনের খিদে। এটা যে সেই মেয়েটা তা বুঝতে আর অসুবিধা থাকে না হরেনের। আমার বন্ধুর কি করেছিস এটা? মেয়েটা রক্ত মাখানো মুখ তুলে তাকায়। এবার তোর এই অবস্থা করব, তুইও এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবি না। হরেন পিছন ঘুরতেই এক লাফে সে ভয়ঙ্কর চেহারাটা হরেনের হাত চেপে ধরে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। হরেন পালানোর চেষ্টা করলেও পেরে ওঠে না। ভয়ঙ্কর সেই চেহারাটা এক টানে কবজি থেকে হাতটা উপড়ে ফেলে। গল গল করে রক্ত বের হতে থাকে। হরেন চিৎকার করে ওঠে, আমার হাত! কিন্তু থামে না, নদীর দিকে দৌড়াতে শুরু করে। আমার হাত থেকে অত সহজে পালাতে পারবি না, কেউ পালাতে পারে না। পিছনে তাকিয়ে দেখে সেই মেয়েটিও ছুটে আসছে। কিন্তু সে দৌড়ানো থামায় না, জানে দাঁড়ালে আর বাঁচবে না। পালাতে হবে,
তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে। টপ টপ করে রক্ত মাটিতে পড়তে থাকে। কোনো মতে দৌড়ে এসে নৌকাতে উঠে পড়ে, তারপর সেখানেই সংজ্ঞা হারায়। এই ছিল সেই ঘটনা। আমার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। আমরা এখন মরা নদীতে চলে এসেছি। কোনো দিকে নজর দিবেন না, চুপ করে নৌকাতে বসে থাকুন। নৌকা চালকটি কিছু সময় আগে যেমনটি বর্ণনা দিল, ঠিক যেন অবিকল এক। জায়গাটা একটু বেশি ঠান্ডা আর মোহিত করা একটা গন্ধ, যেন একটা অন্য দুনিয়াতে চলে এসেছি। নৌকা আর একটু এগিয়ে যেতেই চোখে পড়ল নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি। হাসি মুখে আমার দিকেই তাকিয়ে আছে, চোখের চাহনিতে অন্য কিছু বুঝাতে চাইছে। আমি যেন চোখ কিছুতেই ফেরাতে পারছি না। এত সুন্দর আর আকৃষ্টময়ী মেয়ে আগে দুটো দেখিনি। এসো আমার কাছে, এসো, তোমাকে নিয়ে যাব অন্য এক দুনিয়াতে। এসো আমার কাছে। ওর ডাকে সাড়া দিবেন না, নৌকা থেকে নেমে গেলে আর ফিরতে পারবেন না। আমি কোনো মতে নিজেকে সামলাই। নৌকা এগিয়ে চলে মেয়েটিকে পিছন ফেলে। এবার পিছনে তাকাতেই দেখি মেয়েটি আর নেই। এ কি, মেয়েটি কোথায়? ও চলে গেছে, বুঝতে পেরেছে আপনাকে ওর কাছে টানতে পারবে না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি যে দুটি বন্ধুর কথা বললেন, তাদের কথা আপনি জানলেন কি করে? ওই যে হরেন বেঁচে গেল, ওর কি হলো? গোসাইপুর এসে গেছে, নেমে পড়ুন। আপনাকে অনেক ধন্যবাদ এতটা সাহায্য করার জন্য। কত টাকা দিতে হবে বলুন? কোনো টাকা লাগবে না। আর হ্যাঁ, আপনি জানতে চাইলেন না আমি সব কিছু কি করে জানলাম? হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি। কারণ আমি সেই হরেন, আমার সাথেই সেই ঘটনা ঘটেছিল। হ্যাঁ? এই বলে শরীর থেকে চাদরটা সরিয়ে ফেলতেই বেরিয়ে আসে কাটা হাতের একটা লোক। হাতটা যে কতটা ভয়ঙ্করভাবে কেটেছিল তা দেখলেই বোঝা যায়। তার মানে এক হাতেই নৌকা বাইছিল। আমি হরেনের হাত দেখে আঁতকে উঠি। এতটা ভয়ঙ্করভাবে কারো হাত উপড়ে যেতে পারে, না দেখলে বিশ্বাসই করা যায় না। হরেন, দাঁড়াও, যেও না। হরেন নৌকা ঘুরিয়ে ফিরতি পথে চলেই যাচ্ছিল। আমার কথা শুনে থেমে যায়। কি হলো? টাকা দিতে হবে না বললাম তো। না না, আমি টাকার কথা বলছি না। তুমি যে ভয়ঙ্কর রহস্যময় ঘটনার কথা বললে, তার পুরো ইতিহাসটা জানতে চাই। এখনকার সময় এসেও এমন ঘটনা ঘটছে, তা তো শুনেই অবাক লাগছে। আর এই যে মিথ্যা, তাও কোনো মতে বলতে পারি না, কারণ আমি নিজের চোখে মেয়েটাকে দেখলাম। হরেন আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। আপনি সাংবাদিক মানুষ, তাই রহস্যটা জানার ভীষণ ইচ্ছে হচ্ছে, তাই তো? একদম ভাই, ভোর হতে তো এখনো অনেকটাই সময় বাকি। তুমি যদি সবটাই আমাকে বলো। এক হাতেই নৌকার দাঁড় বেয়ে এগিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এর পেছনের ইতিহাসটা জানতে চাইছেন, তখন শুনুন। আমি এগিয়ে গিয়ে নৌকাতে বসি। হরেন আবার আগের ঘটনা বলতে শুরু করে। যেমনটা আপনাকে বললাম, ওই ভয়ঙ্কর নারীরূপী পিশাচিনীর হাত থেকে বেঁচে নৌকাতেই সংজ্ঞা হারাই। সংজ্ঞা যখন ফিরে,
তখন তাকিয়ে দেখি আমি হাসপাতালে, হাতে ব্যান্ডেজ করা, কিন্তু তখনও যন্ত্রণা রয়েছে। আমার সামনেই গ্রামের কজন বসে আছে। উফ, শেষে তোমার চোখ খুলল। ভীষণ ভয় পেয়ে গেছিলাম সবাই। ভোর হয়ে গেছে, তাও ফিরছে না দেখে গোপালের মা গ্রামের সবাইকে জানায়। ও নাকি আগের রাতেই বলেছিল মাছের জন্য মরা বাউড়ের দিকে যাবে। মা বারবার মানা করেছিল। কোথাও তোমাকে আর গোপালকে খুঁজে না পেয়ে কজন মরা বাউড়ের দিকে গিয়ে নৌকাতে তোমাকে রক্তাক্ত অবস্থায় পায়। ঠিক কি হয়েছিল বলো তো? আর গোপালই বা কোথায়? আমি গোপালের কথা শুনে আর চোখের জল ধরে রাখতে পারলাম না। আমি আগের রাতের ভয়াবহ সব কথা খুলে বলি। কই গো এসো, কি অত ভাবছ? এই অমাবস্যার রাত যে শেষ হতে চলেছে। হরেন আর গোপাল মরা নদীর এক পাশে নৌকাটা রেখে মেয়েটির পিছনে পিছনে চলতে থাকে। হরেন লক্ষ্য করে মেয়েটি সামনে থেকে দেখতে যেন আরও সুন্দর। একটা মন মাতানো মোহিনী গন্ধ যেন মেয়েটির চারিপাশে ছেয়ে রয়েছে। মেয়েটি ধীরে ধীরে গোপালের কাছে এগিয়ে যায়। হঠাৎ তার চেহারা বদলে যেতে থাকে। সুন্দরী চেহারার পিছন থেকে বেরিয়ে আসতে থাকে এক কুৎসিত চেহারা। ভয়ে গোপালের শরীর অবশ হয়ে যায়। তুমি কে? কে তুমি? আমাকে চিনতে পারছিস না? গোপাল আর কিছু বলার আগেই ভয়ঙ্কর চেহারাটি ঝাঁপিয়ে পড়ে গোপালের উপরে। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম। দরজা খুলে যায়। দরজা খোলার পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখে হরেন। আর তার পাশে বসে একটা ভয়ঙ্কর চেহারা সেই নাড়ি ভুড়ি কোক গ্রাসে খাচ্ছে, যেন অনেক দিনের খিদে। এটা যে সেই মেয়েটা তা বুঝতে আর অসুবিধা থাকে না হরেনের। আমার বন্ধুর কি করেছি সেটা? মেয়েটা রক্ত মাখানো মুখ তুলে তাকায়। এবার তোর এই অবস্থা করব, তুইও এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবি না। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। হরেন পালানোর চেষ্টা করলেও পেরে ওঠে না। ভয়ঙ্কর সেই চেহারাটা এক টানে কবজি থেকে হাতটা উপড়ে ফেলে। গল গল করে রক্ত বের হতে থাকে। কোনো মতে দৌড়ে এসে নৌকাতে উঠে পড়ে। তারপর সেখানেই সংজ্ঞা হারায়। গ্রামের লোক সব শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। এত বড় ভুল তোমরা করলে কি করে? জানো তো ওখানে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। গোপাল কি ভুলটাই না করলো, বেঘোরে প্রাণ গেল বেচারার। আমার তখন কথা বলার কোনো ভাষা ছিল না। শুধুমাত্র আগের রাতের ভয়ঙ্কর দৃশ্যগুলো চোখের সামনে বারে বারে ভেসে উঠছে। আচ্ছা, দীর্ঘ বছর ধরেই শুনছি মরা বাউড়ে যাওয়া মানা, ওখানে ভয়ঙ্কর কেউ আছে। কাল রাতে সেই বিভীষিকাকে নিজের চোখে দেখলাম। এমনকি নিজের ছোটবেলার বন্ধুটাকেও বাঁচাতে পারলাম না। আমি জানতে চাই এর পেছনে রহস্যটা কি? ওটা কে? ওখানে এলোই বা কি করে? গ্রামের লোকগুলো একে অপরের দিকে চাওয়াচাই করে। তখনও তাদের চোখে ভয়। সবাই জানে ওখানে ভয়ঙ্কর কেউ আছে। বছর 30 আগেও ওখানে গয়েশপুরের মানুষ গিয়ে দিব্যি মাছ শিকার করত। কিন্তু কিছু মানুষের অভব্য আচরণের জন্য এমন হয়েছে। আমিও সবটা জানতাম না। কি করে জানলে সবটা? জেনেছিলাম আমার দাদুর কাছে। আমার দাদু বছর 2 আগেই মারা গেছে
কিন্তু দাদু নিজে দেখেছিল সেদিন ওখানে কি হয়েছিল। তুমি আগে সবাইকে বলনি কেন? গয়েশপুরের কজনের কুকীর্তির কথা আর গর্ব করে বলি কি করে? গ্রামের অনেকেই জেনেও চুপ করে থাকে, কিন্তু তুমি ওখান থেকে ফিরে এসেছো, তাই ঘটনাটা জানা দরকার। শরীর ঠিক হলে আমার বাড়িতে এসো একদিন, সবটা বলবো। আমার রহস্যের পিছনের সবটা জানার ভীষণ আগ্রহ তৈরি হলো। বাড়িতে ফিরে এক সপ্তাহে কিছুটা সুস্থ হয়ে এক সন্ধ্যাতে গ্রামের সেই লোকটি মানে সীতেশের বাড়িতে উপস্থিত হলাম। ও হরেন, তুমি এসেছো তবে? এখন শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এখন অনেকটাই ঠিক আছি। এসো এসো, বসো। দাদা, এবার বলুন তো, মরাগাঙ্গের জঙ্গলের বাড়ির আসল রহস্যটা কি? কি এমন আছে ওখানে? ওই ভয়ঙ্কর নারী চেহারাই বা কে? কেনই বা মাছ পাওয়ার এত সুযোগ থাকলেও ওখানে কেউ যায় না? তোমার মনে অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে, আর হওয়াটাই স্বাভাবিক। তোমার অনেক কপাল ভালো যে ফিরে এসেছো, তবে আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকে ছেড়েই দিয়েছে ও। ছেড়ে দিয়েছে মানে? একদম তাই, না হলে ওর থেকে কেউ রেহাই পায়নি। কিন্তু আমাকে ছাড়লো কেন? কারণ তুমি মেয়েদের সম্মান করো, তাদের ভোগের জিনিস মনে করো না। কিন্তু তুমি যেহেতু ওই বাড়িতে গেছো, আর তুমি গোসাইপুর থেকে গেছো, তাই তোমার হাতটার অমন হলো। সীতেশের কথাগুলো শুনে হরেনের সেই না ভোলা রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। সেই ভয়ঙ্কর চেহারা যখন ওর হাত উপড়ে নেয়, তেমন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করে। একবার পিছনে তাকিয়ে দেখে একটি কালো ছায়া ওর পিছনে আসছে। কিন্তু আরও কিছুটা যেতেই ও আর কাউকে পিছনে দেখেনি। সীতেশ কিন্তু কথাগুলো কিছু ভুল বলেনি। এমনকি এটাও ঠিক, ও সংজ্ঞাহীন অবস্থায় সারা রাত নৌকাতে পড়েছিল। ইচ্ছে করলেই সেই ভয়ঙ্কর চেহারা ওকে মেরে ফেলতে পারত, কিন্তু তা তো করেনি। এটা তো একদম ঠিক বলেছ। ইচ্ছে করলেই নৌকাতে থাকা অবস্থাতেই মেরে ফেলতো, কিন্তু তাও করেনি। কিন্তু কি এমন ঘটনা যে ওই ভয়ঙ্কর চেহারা গয়েশপুরের মানুষের ওপর এত রাগ? গয়েশপুরের কজন ভীষণ অন্যায় করেছিল, আর তা জেনেও গয়েশপুরের মানুষরা চুপ করে থেকেছে। এটাও ঠিক, আমিও একজন কাপুরুষ যে কিছুই করিনি। আর একটা সময়ের পর সবাইকে এটা বলা হয়েছে মরা গাঙের ওখানে ভয়ঙ্কর কেউ আছে, আর তাই অত মাছ পাওয়ার সুযোগ থেকেও কেউ ওখানে যাচ্ছে না। তাতে ক্ষতিও হচ্ছে অনেক। অনেক বড় রহস্য লুকিয়ে আছে এর পেছনে, বুঝতেই পারছি, যা এতটা সময় পর গয়েশপুরের মানুষদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু সেটা কি জানতেই হবে আমাকে। অবশ্যই জানতে হবে। তোমার জানার পুরোপুরি অধিকার আছে। আর শরীরের এমন অবস্থা নিয়েও আমার কাছে এসেছো, তোমাকে তো অবশ্যই বলবো। আমি তোমাকে এর ইতিহাসটা আজকে বলছি, যা দাদুর থেকে জেনেছি। এরপর তুমি বিচার করবে গয়েশপুরের মানুষেরা ঠিক করেছে কিনা। এরপর সীতেশ যেন নিজের অনেক দিনের জমানো রাগ কথার মধ্যে দিয়ে আমার কাছে তুলে ধরল। সেই সময়টা ছিল বর্ষার, আর বিশেষত নদীর মরাগাঙ্গে তো আরও মাছ। 3 দিন তো ভালো বৃষ্টি হলো, আজ রাতেই তবে মরাগাঙ্গের দিকে মাছ আনতে যাওয়া যাক। এ কথা আবার বলতে, আজকে রাতে তো অবশ্যই যাব। বছরের এই সময়টার অপেক্ষাতেই তো সবাই থাকি। এই সময়ে ওখানে কত বড় বড় ইলিশ পাওয়া যায়,
ওটা হাটে বিক্রি করি তো অনেক টাকা ঘরে আসে। কিরে হেমেন, তুই যাবি তো? হ্যাঁ, যাবো তো বটেই। এবার বুঝলি তো, ঠিক করেছি মরাগাঙের পশ্চিম দিকটাতে যাব। ওদিকে নাকি ইলিশের সাথে বড় বড় তেল কইও পাওয়া যায়। কিন্তু কিন্তু কি? না না, ওদিকে যাওয়াটা ঠিক হবে না। ওখানে যদি ভালো মাছ পাওয়া যায় তাহলে ওদিকে যাওয়া যাবে না কেন? তুমি গোসাইপুরে নতুন এসেছো, তাই জানো না মরাগাঙ্গের পশ্চিম দিকে কেউ যায় না। ওদিকে যায় না মানে? ওখানে কজন রাতে মাছ ধরতে গেছিল কবার, কিন্তু পাশের জঙ্গল থেকে শিয়ালের শব্দ শুনতে পেয়েছে। শিয়ালের ভয়ে ওদিকে যাচ্ছ না? এটা কোনো কথা হলো নাকি? জঙ্গলি শিয়াল ভীষণ ভয়ঙ্কর, ওরা মানুষকেও খেয়ে ফেলে। জানি তো, কিন্তু এর থেকেও বাঁচার উপায় আছে। এর আগে আমি যেখানে থাকতাম তার পাশেও জঙ্গল ছিল, কিন্তু আমরা ওর মাঝেই মাছ শিকার করেছি, কিছুই হতো না। শুধুমাত্র বাঘের গলা করতে জানতে হবে। বাঘের গলা? কি বলছো গো? একদম তাই। শিয়াল সহ সব প্রাণী জানো তো বাঘকে খুব ভয় পায়। ওরা যদি শিকার করতে গিয়ে বাঘের গলা পায় তাহলে ভয়ে আর সেদিকে ঘেঁষে না। তুমি বাঘের গলাও করতে পারো বুঝি? একদম, এই দেখো। এ তো পুরো বাঘ এসেছে মনে হলো। দারুণ দারুণ। সত্যি সত্যি শিয়াল এলেও দেখবে এটা কেমন কাজ করে। আর কোনো চিন্তাই রইল না। আজ রাতেই আমরা মরাগাঙের পশ্চিম দিকে যাচ্ছি। রাতেই হেমেন আর গ্রামের বাকি দুজনে একটি নৌকা করে মরাগাঙের পশ্চিম দিকে রওনা দিল। বৃষ্টি খুব জোরে না হলেও ঝিরঝির করে হয়ে চলেছে, হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। ঘণ্টাখানেক নৌকা চালানোর পর তিনজনে উপস্থিত হলো মরাগাঙের পশ্চিম দিকে। ওই জায়গাতে নৌকাটাকে নোঙর করে জাল ফেলি। একদম ঠিক হবে। ওদিকে তো জঙ্গলটা বেশি, ওখানে নোঙর করা কি ঠিক হবে? তুমি ভয় পেও না তো, আমি আছি তো। নৌকা নোঙর করে নদীতে জাল ফেলল। ঘণ্টাখানেক অপেক্ষা করে জাল তুলতেই বড় বড় সাইজের ইলিশ আর তেল কই জালে উঠল। ওরে বাবা, এ তো প্রচুর মাছ উঠেছে আজকে। সত্যিই তাই, হাটে বিক্রি করে ভালো আমদানি হবে এবার। কি হবেন দেখলে তো এদিকে এসে কেমন লাভ হলো? ঠিক বলেছ, মাছ বিক্রি করে বউকে নতুন শাড়ি কিনে দিতে পারবো। বছর দুই তো একটাও নতুন শাড়ি কিনে দিতে পারিনি। এরপর থেকে তো এইদিকেই আসবো, তাহলে আর টাকার অভাব থাকবে না। আর তোমরা খামোখায় ভয় পেয়েছিলে। এদিকে শিয়াল আছে কোথায়? এদিকে তো কিছুই নেই। হয়তো দুদিন ধরে বৃষ্টির জন্য শিয়ালগুলো গর্ত থেকে বেরোয়নি। না না, জানে আমি বাঘের গলা করতে পারি, তাই হয়তো এদিকে আসেনি। তিনজন একসাথে হেসে ওঠে। তিনজন আশাও করতে পারেনি এতটা মাছ ওরা পাবে। আনন্দ হবার মতোই কথা। বাড়িতে যাওয়ার জন্য তৈরিই হচ্ছিল, তখনই বিদ্যুৎ চমকাতে শুরু করে। এই রে, আবার বৃষ্টি শুরু হলো। এতটা পথ যাও তো মুশকিল, নদীতে জল বাড়ছে, জোয়ার আসছে। এই সময় মাছ নিয়ে অতটা পথ যাওয়া যাবে না। মাছের জন্য ছোট নৌকা এমনিতেই ভারী হয়ে গেছে, তার উপর কালী নদীর বাঁক পেরোতে হবে। জলের তোড়ে নৌকা উল্টে গেলে মুশকিল হয়ে যাবে। এমন বৃষ্টির রাতে সাঁতার কাটাও মুশকিলের।
ওই যে, ওই দেখো জঙ্গলের ভিতর থেকে প্রদীপের আলো আসছে, তার মানে ওখানে কোনো মানুষ আছে। হেমেন আর অন্য লোকটিও সেদিকে তাকায়। ওখানে মানুষ এসেছে? জঙ্গলে একটা বাড়ি ছিল বটে, অনেক বছর আগে গয়েশপুরের জমিদার শৈলবাবু ওই বাড়ি বানিয়েছিলেন। আগে ওই জঙ্গলে হরিণও পাওয়া যেত, হরিণ শিকার করতে এসে থাকার জন্য ওটা বানিয়েছিল, কিন্তু ওখানে তো এখন কেউ থাকে না। তাহলে কেউ এসেছে মনে হয়। একটা কাজ করি, চলো আজ রাতটা ওখানেই কাটিয়ে দিই। রাত শেষ হতেও মনে হচ্ছে বেশি সময় বাকি নেই। ভোরের আলো পড়লেই না হয় মাছ নিয়ে গ্রামে ফিরবো। কথাটা মন্দ বলনি, তাই চলো। হেমেন আর বাকি দুজন নৌকা থেকে নেমে বাড়িটির দিকে আলো অনুসরণ করে চলতে থাকে। মিনিট দুয়েক হাঁটতেই ওরা তিনজন পৌঁছে যায় বাড়িটির কাছে। যা দেখছিলাম ঠিক তাই, দেখো প্রদীপ জ্বলছে। খুব ভালো দেখেছো বন্ধু, না হলে আজকের রাতটা অসুবিধাই হতো। আর বৃষ্টিতে ভিজতে হবে না, বৃষ্টির জোর বাড়ছে, চটপট চলো বাড়িটাতে। তিনজন বাড়িটার কাছে গিয়ে, কেউ আছেন? আমরা বিপদে পড়েছি, একবার যদি দরজাটা খুলে সাহায্য করেন। দুবার বলতেই প্রদীপ হাতে দরজা খুলে একটি মেয়ে। মেয়েটির চোখে ভয়ের ছাপ, বয়স আন্দাজ 20 হবে, আর অসম্ভব সুন্দরী দেখতে। লোক দুটো যেন চোখের পলক কিছু সময় ফেলতে পারল না। কি দরকার বলুন? বাকি দুজন তখনও একভাবে মেয়েটির দিকে চেয়ে আছে। আমরা এই গোসাইপুরেই থাকি। আসলে আমরা নদীতে মাছ ধরতে এসেছিলাম, মাছ ধরে বাড়িতেই ফিরছিলাম, কিন্তু নদীতে জোয়ার আসার দরুন আর জোরে বৃষ্টি শুরু হওয়ার কারণে আর ফিরতে পারলাম না। আজ রাতটা কি এখানে থাকতে পারি? আসুন আসুন, এটা তো আপনাদের গ্রামেরই বাড়ি, আমি না করার কি। মেয়েটির এত সুন্দর আচরণ হেমেনের ভীষণ ভালো লাগলো। অচেনা মানুষকেও কি সুন্দর এক লহমায় আপন করে নিল। হেমেনের ওর ছোট বোন শর্মার কথা মনে পড়ে যায়, যে কিনা বছর দুয়েক আগেই যক্ষ্মাতে মারা গেছে। বাকি দুজনেও হেমেনের পিছন পিছন ঘরে ঢুকে। এখানে তো কেউ থাকতো জানতাম না। এই জঙ্গলে তুমি একা, এত অল্প বয়সী মেয়ে কি করছো? মেয়েটির নিমেষে চোখে জল চলে আসে। আমার নাম সোমা, আমি পাশের গ্রাম নিধিপুরে থাকতাম, কিন্তু ওখানকার পঞ্চায়েত প্রধান আমাকে জোর করে বিয়ে করতে চায়। সে কি, তোমার কেউ নেই? বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন, দাদাই আমাকে বড় করেছে। আমার বাবার বয়সী কেউ আমাকে বিয়ে করতে চায়, আর সেটা কিভাবে সেই দাদা মেনে নেয় যে নিজের প্রাণের থেকেও আমাকে ভালোবাসে। তোমার দাদা কোথায়, আর তুমি একা এখানে কেন? আমি আর দাদা ওখান থেকে পালিয়ে এসেছি, না হলে আজকেই আমাকে বিয়ে করে ফেলতো। তোমার দাদা কোথায়? দাদা আমাকে এখানে রেখে গ্রামে গেছে টাকা আর কিছু জিনিস আনতে। কালকে সকালেই শহরে চলে যাব, আর কখনো ফিরবো না আমরা। দাদা বলেছে এখন থেকে ওখানেই থাকবো আমরা। তোমার ভালো হোক, ঈশ্বর তোমার বাবা মাকে নিয়ে নিয়েছে, কিন্তু এত ভালো দাদা দিয়েছে যে টাকার লোভে পড়েনি। ঠিক বলেছেন একদম। আপনারা এখানেই থাকুন, আমি পাশের ঘরে যাচ্ছি। তুমি খুব গোছানো বোঝাই যাচ্ছে, না হলে অল্প সময়েই ঘরটাতে বেশ থাকার মতো করে ফেলেছ। সোমা কোনো কথা বলে না, সলজ্জভাবে মাথা নিচু করে থাকে। আপনারা এলেন, কিন্তু চাও দিতে পারলাম না। দূর পাগলি মেয়ে, আমার আশীর্বাদের কাজ হবে কিনা জানি না, তবু বলবো ঈশ্বর তোমার মঙ্গল করুক। সোমা পাশের ঘরে চলে গেল। তিনজন মাটিতে
সোমার পেতে যাওয়া মাদুরে শুয়ে পড়ল। এ কি করছেন আপনারা? ছেড়ে দিন আমাকে, আমার লাগছে। সোমার গলার আওয়াজে হেমেনের ঘুম ভেঙে যায়। দৌড়ে যায় পাশের ঘরের দৃশ্য দেখে শরীর কেঁপে ওঠে। গ্রামের বাকি দুটি লোক সোমাকে জাপটে ধরে রেখেছে। এ কি করছো তোমরা? দাদা, আমাকে বাঁচান দাদা। কি করছি দেখতে পাচ্ছিস না? এত সুন্দর মেয়েকে ভোগ না করলে চলে? ছি ছি, ওকে আমি বোন বলেছি। ওর জীবনটা নষ্ট করো না। ওর দাদা এত লড়াই করছে ওর জন্য, অন্তত ওটা তো সম্মান করো। এই তুই বক বক করিস না তো, চুপচাপ কেটে পড়। হ্যাঁ, আমি আমার বোনের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে হেমেন এগিয়ে যায়। সরে যা তোরা, চলে যা এখান থেকে। আর তখনই গ্রামের একটি লোক হেমেনকে ধাক্কা মেরে ফেলে দেয়। দেওয়ালে লেগে হেমেনের মাথা ফেটে যায়। ধীরে ধীরে সংজ্ঞা হারিয়ে যেতে থাকে। চোখের সামনে সোমার কান্না ভিজা চোখ আর কষ্টের চিৎকার কানে আসে। দাদা, আমাকে বাঁচান দাদা। ছেড়ে দাও আমাকে, দয়া করে ছেড়ে দাও, দয়া করো ছেড়ে দাও। হে কি হলো তোর? হেমেনের যখন জ্ঞান ফিরে তখন চোখ মেলে দেখে সোমা মৃত অবস্থায় রক্তাক্ত দেহ পড়ে আছে, আর তাকে ধরে বসে কাঁদছে একটি লোক। এটা যে সোমার দাদা বুঝতে অসুবিধা রইল না। গ্রামের দুটি লোক সোমার সাথে এমন বাজে কাজ করতে পারল ভেবেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আগের রাতে সোমার কথাগুলো আর ওর জলে ভিজা মায়া মাখানো মুখটার কথা মনে পড়ে বুকটা ফেটে যাচ্ছে। কে করলো এমন? তুমি কে? হেমেন কাঁপা গলাতে বলার চেষ্টা করল। এরপর সোমার দাদা পুলিশকে সব বলল, কিন্তু উল্টে ওর বোন সম্বন্ধে ভীষণ বাজে কথা শুনতে হলো। হেমেন আর ওর দাদা সবার চোখের আড়ালে চোখের জলে সোমার শেষ কাজ সম্পূর্ণ করল। এরপর থেকেই মরা গাঙের পশ্চিম দিকে সেই ভয়ঙ্কর চেহারা দেখতে পাওয়া যায়। শরীর ভোগের লালসার হাতছানি দেয় ভয়ঙ্কর নারী, আর তার সাথে সেই বাড়িতে গেলেই নিঘাত মৃত্যু। হরেন, এবার তুমিই বলো, গয়েশপুরের মানুষ সব জেনেও চুপ করে থেকেছে, ওরা দোষী কিনা? উফ, কি ভীষণ কষ্টের। গ্রামের ওই দুটি লোককে আর পাওয়া যায়নি। পাপ কাউকে ছাড়ে না। দাদুর কাছে এটাও শুনেছিলাম, দিন 7 পর মরা গাঙের পাশে ছিন্ন ভিন্ন অবস্থায় সেই দুজনের দেহ পাওয়া যায়। হয়তো গেছিল আবার মাছের লোভে, কিন্তু অন্য কেউ ওদের অপেক্ষাতে ছিল। শরীর ভোগের প্রলোভন দেখিয়ে মৃত্যু লোকের অন্ধকারে নিয়ে গেছে তাদের। তুমি যেহেতু নারীর প্রতি প্রলোভিত হওনি, তাই প্রাণে বেঁচে গেছো। সাবধানে থেকো, আর যারা এই সত্যিটা জানতে চায় তাদের জানিও। ওই ভয়ঙ্কর চেহারার আসল সত্যটা সবার জানা উচিত। এবার বুঝলেন তো কি সেই মরা গাঙের ভয়ঙ্কর চেহারার রহস্য? আমি সবটা শুনে কিছু সময় থ হয়ে বসেছিলাম। ওই সুন্দরী চেহারার পিছনের রহস্য ও বেদনাদায়ক ঘটনা সত্যি মর্মান্তিক। সোমার কথা ভেবে ভীষণ কষ্ট হচ্ছিল। একটা সুন্দর ফুলের সুরভি ছড়ানোর আগেই কিছু মানুষের লালসার জন্য অঝরেই ঝরে গেল। ভোরের আলো ফুটলে হরেনকে বিদায় জানিয়ে আমি রওনা দিলাম কলকাতার দিকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।